আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের ব্যাক স্টেজ ভিউ বা ফাইল মেনু সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানব। চলুন শুরু করি। আমরা এমএস ওয়ার্ডের একটা ডকুমেন্টে চলে আসলাম। এখান থেকে আমরা ফাইল মেনুতে চলে যাব। এই যে আমরা এখানে ফাইল মেনুতে ক্লিক করে ফাইল মেনুতে চলে যাব এবং ধাপে ধাপে প্রত্যেকটা কাজ জানব। প্রথমে আমরা ফাইল মেনুতে চাপ দেওয়ার পরে যেটা দেখলাম হোমে আসলে আমরা যেটা দেখতে পাই রিসেন্ট, অর্থাৎ আমরা যে কাজগুলো করে রেখেছি কিছুক্ষণ আগে বা 2-3 দিন আগে সেই হিস্ট্রিগুলো এখানে দেখতে পাই। এগুলো হচ্ছে রিসেন্ট, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে কাজগুলো করেছি এগুলাই হচ্ছে রিসেন্ট কাজ। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নিউ, অর্থাৎ নিউয়ে আসলে আমরা যে কোনো রকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা নিউয়ে আসলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডের তৈরি করা বিভিন্ন টেমপ্লেট, যেটা হচ্ছে ম্যাক্রো, অর্থাৎ ওই যে বলেছিলাম .dotm। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওপেনে আসলে আমরা আমাদের যে কোনো ফাইল, আমাদের কম্পিউটারে রাখা যে কোনো ওয়ার্ড ফাইল আমরা ওপেন করতে পারবো। এই যে দেখেন, আমরা এই ওয়ার্ড ফাইলগুলো উপরে ক্লিক করলেই আমরা কি করতে পারবো, ফাইলগুলো ওপেন করতে পারবো। ঠিক এইভাবে আমরা ওপেন থেকে কাজ করতে পারি। এরপরে আমরা যেটা দেখব ইনফো কি, ইনফো থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি দেখব সেটা হচ্ছে যে প্রোটেক্ট ডকুমেন্ট, অর্থাৎ আমরা আমাদের তৈরিকৃত ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিব, কেউ যেন আমার এই ডকুমেন্টটি ওপেন না করতে পারে, এর জন্য আমরা প্রোটেক্ট করব। এখানে গিয়ে আমরা যেটা করব, এই যে দেখেন প্রোটেক্ট ডকুমেন্টে আসার পরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করার পরে আমি যদি একটা পাসওয়ার্ড দিয়ে দেই, ওকে করলাম, আবার আরেকবার পাসওয়ার্ডটি দিতে হবে, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন যদি আমার এই ফাইলটি প্রোটেক্ট হয়ে গেছে, এই ফাইলটি যদি এখন কেউ ওপেন করতে চায় বা আমি কাউকে পাঠাই, সে যদি ওপেন করতে চায় তাহলে অবশ্যই তাকে পাসওয়ার্ডের মাধ্যমে ওপেন করতে হবে। চলুন দেখে নিই। ফাইলটি কেটে দিলাম, দেওয়ার পর আমার ফাইল যেখানে আছে আমি সেখানে চলে আসলাম। আসার পরে আমি যদি ফাইল ওপেন করতে চাই, দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে ওকে করলাম, দেখেন আমার ফাইলটি ওপেন হয়ে গেল। এখন পাসওয়ার্ড কীভাবে রিমুভ করব, আবার ইনফোতে যাব, প্রোটেক্ট ডকুমেন্টে যাব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাব, এরপরে এখান থেকে পাসওয়ার্ডটি কেটে দেব, ওকে করব, পাসওয়ার্ডটি চলে যাবে। এখন আপনি সাধারণভাবে ফাইলটি ওপেন করতে পারবেন। এরপরে যেটা দেখব যে চেক ফর ইস্যুস, অর্থাৎ আমাদের ফাইলে কেউ যদি এখানে দেখেন যে টাইটেল দিয়ে রাখে, এরপর যে ট্যাগ দিয়ে রাখে আমার নাম হাসান, এরপর যদি কেউ কমেন্ট করে ফাইলে 2 জায়গায় ঠিক করতে হবে, যদি আপনার এই ফাইলটি এখন সেভ করে কেউ আপনাকে পাঠায় তাহলে কি হবে, টাইটেল থাকবে, ট্যাগ থাকলো এবং কমেন্টস থাকলো। এখন যদি আপনার এই ফাইলটি অন্য কোথাও পাঠিয়ে দেন, আপনি এইভাবে পাঠাতে পারেন যে এই ফাইলটি আপনার প্রমাণস্বরূপ। কিন্তু আপনি যদি চান যে না, আমি কোনো প্রমাণ রাখবো না যে আমি এই ফাইল কার কাছ থেকে পাইছি বা কি ট্যাগ আছে বা কি কমেন্ট আছে, তখন আপনি কি করবেন, চেক ইস্যুতে চাপ দিবেন। চেক ইস্যুতে চাপ দেওয়ার পরে ইন্সপেক্ট ডকুমেন্ট করার পরে এখানে আপনি সবগুলোতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে ইন্সপেক্ট করার পরে দেখেন যে এখানে দেখাচ্ছে আপনার কি কি সমস্যা রয়েছে, এগুলো আপনি রিমুভ করে দিবেন। এরপরে আপনি রি-ইন্সপেক্ট করে নেবেন, করার পরে আবার ইন্সপেক্ট করবেন, দেখেন যে আপনার কোনো সমস্যা দেখাচ্ছে না, ক্লোজ করলেন। ক্লোজ করার পরে চেঞ্জ সেটিংয়ে দিলেন, দেওয়ার পরে আপনি যদি আবার ইনফোতে যান, দেখেন আপনার এখানে টাইটেল, ট্যাগ, কমেন্ট কোনো কিছুই আর নেই। অর্থাৎ এখান থেকে আমরা প্রোটেক্ট ডকুমেন্ট এবং চেক ফর ইস্যুস থেকে ইন্সপেক্ট ডকুমেন্টের কাজ জেনে নিলাম। আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি ম্যানেজ ডকুমেন্টটা কি, আমরা একটা নিউ ডকুমেন্ট নিলাম। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এখানে লিখব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি এটা এখানে লেখার পরে এই মনে করেন যে আমার সেভ করতে মনে নেই বা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, তখন আমি এই ফাইলটি ফেরত পাবো কিভাবে, চলুন দেখে নিই। মনে করেন যে আমার এখন বিদ্যুৎ চলে গেছে বা আমার সেভ করতে মনে নেই, এই জন্য আমি ফাইলটি কেটে দিচ্ছি, ডোন্ট সেভ। তখন আমি ফাইল মেনুতে গেলাম, যাওয়ার পরে ইনফো থেকে ম্যানেজ ডকুমেন্ট,
এই যে রিকভার আনসেভড ডকুমেন্টসে গেলাম। আমি কি লিখেছিলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে দেখেন সময় দেখাচ্ছে 11টা 1। এখন যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর যদি ওপেন করি, তাহলে দেখেন আমার ফাইলটি চলে আসলো। এরপরে আপনারা এখান থেকে সেভ এজ দিয়ে আপনার ফাইলটি সেভ করে পুনরায় আপনার ডকুমেন্টটি নতুন করে সাজাতে পারবেন। এরপরে সেভ অর্থাৎ আপনি যদি এই ফাইলে কোনো কিছু এডিট করেন, এই লেখাটি যদি আবার কপি করে পেস্ট করেন, এডিট করলেন, তখন আপনি এখান থেকে সেভ করলে আপনার এই ফাইলটি যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই সেভ হয়ে গেল। আর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ করলে কি হবে, আপনি এই ফাইলটি যখন এডিট করবেন, করার পরে আপনি যদি নতুন করে সেভ করতে চান অন্য কোথাও, তখন আপনি সেভ অ্যাজ দিয়ে ব্রাউজ থেকে আপনার লোকেশন দেখিয়ে আপনার যে কোনো ফোল্ডারে সেভ দিলেই সেভ হয়ে যাবে। এই ফাইলগুলো আপনি আবার সেভ অ্যাজ থেকে বিভিন্নভাবে সেভ করতে পারেন, যে পিডিএফে সেভ করতে পারেন, এরপরে HTML ফরম্যাটে সেভ করতে পারেন, তারপরে TXT ফরম্যাটেও সেভ করতে পারবেন। অর্থাৎ ডক্স, আমরা যেটা এই যে সেভ এজে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পারবো ডক্স, সেটা হচ্ছে যে বহুল প্রচলিত বা এখন যেটা চলে আর কি, আপডেট ভার্সন .docx, অর্থাৎ এই ভার্সনে আপনি সেভ করে নিতে পারবেন। এরপরে আপনি যদি চান যে আপনার ফাইলটি PDF করবেন, তাহলে PDF ফাইলে ফরম্যাট করতে পারবেন। এরপরে .txt অর্থাৎ শুধু আপনার লেখার ফরম্যাটে এই ফাইলটি সেভ করতে পারবেন। এরপরে আমরা যখন HTML ফরম্যাটে সেভ করব, অর্থাৎ আমরা যদি কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে HTML ফরম্যাট। অর্থাৎ আমরা চলুন একটু দেখে নেই। এই যে দেখেন এখানে কিন্তু একটা ভিউ আছে ওয়েব লেআউট। আমরা যদি এই ওয়েব লেআউটে আসি, আমি যদি এই HTML ফরম্যাটে সেভ করে নেই আমার ফাইলটি, তাহলে এইভাবেই দেখাবে। ঠিক যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারে এই লেখাটি কি করতাম, HTML আকারে কোড করে কোনো ওয়েবসাইট তৈরি করতাম এই লেখা দিয়ে, তাহলে এইরকম দেখাতো। এরপরে আমরা যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ, প্রিন্টে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্ট, তারপরে এর পাশে দেখতে পাচ্ছি কপিস, অর্থাৎ আমাদের এই ডকুমেন্ট আমরা কত কপি প্রিন্ট করব সেটা এখানে লিখে দেব। যদি আমরা এই ডকুমেন্টটি 2 কপি বা 3 কপি করতে চাই, তাহলে আমরা 2 বা 3 লিখে দেব। অর্থাৎ আমাদের পুরো ডকুমেন্টটি 3 কপি হয়ে যাবে, 3 কপি প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা যেটা নিচে দেখতে পাচ্ছি প্রিন্টারটা হচ্ছে আপনার কম্পিউটারে একাধিক প্রিন্টার ইনস্টল করা থাকতে পারে। এরপর আপনি কোন প্রিন্টার দিয়ে এই আপনার ডকুমেন্টটি প্রিন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন এবং প্রিন্ট শুরু করবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেটিংসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট অল পেজেস, অর্থাৎ আপনার ডকুমেন্টে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ প্রিন্ট হবে। প্রিন্ট কারেন্ট পেজ, অর্থাৎ আপনি আপনার মাউসের কার্সর যেই পেজে রেখেছেন, আপনি যদি এখানে ক্লিক করেন অনলি সেই পেজটাই প্রিন্ট হবে। এরপরে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি কাস্টম প্রিন্ট, অর্থাৎ এখানে আপনি যদি কাস্টম প্রিন্ট সিলেক্ট করার পরে যদি আপনি দেন যে আপনার 1 নম্বর পেজ দরকার, তারপরে আপনি যদি দেন যে আপনার 3 নম্বর পেজ দরকার, এরপরে যদি দেন যে 7 নম্বর পেজ দরকার, তারপরে আপনি যদি প্রিন্টে চাপ দেন, তাহলে আপনার 1, 3, 7 নম্বর পেজ প্রিন্ট হবে। এরপরে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি যে প্রিন্ট ওয়ান সাইডে দিলে আপনার কি হবে, আপনার এই যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটি একটা পাতায় এক পাশে প্রিন্ট হবে। আর আপনি যখন এখানে দিবেন যে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস, অর্থাৎ আপনার এই যে 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজ, অর্থাৎ এটা প্রথম দিকে দেখাবে এবং উল্টো পাশেই 2 নম্বর পেজ দেখাবে। এটাই হচ্ছে প্রিন্ট বোথ সাইডস। এরপরে কালেক্টেড হচ্ছে আপনার এই যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটা একবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, 1 থেকে 10 পাতা পর্যন্ত প্রিন্ট হবে। আবার এখানে যে লিখে রাখছেন যে 3 কপি, অর্থাৎ আপনার 3 কপি কিভাবে প্রিন্ট হবে, কালেক্টেড দিয়ে রাখলে প্রথমে 1 কপি হলো 1 থেকে 10 পাতা পর্যন্ত, আবার নতুন করে 1 থেকে 10 পাতা পর্যন্ত, আবার নতুন করে 1 থেকে 10 পাতা পর্যন্ত, এইভাবে আপনার 3 বার প্রিন্ট হবে 3 কপিস। আর আপনি যদি এখানে আনকালেক্টেড দিয়ে রাখলে কি হবে, আপনার 1 পাতা 3 বার হবে, অর্থাৎ প্রথম পাতা 3 বার হবে, দ্বিতীয় পাতা 3 বার হবে, চতুর্থ পাতা 3 বার হবে, এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে আপনার যতগুলো পাতা রয়েছে প্রত্যেকটা পাতা 3 বার করে হবে, কারণ আপনি প্রিন্টে দিয়ে রাখছেন 3 কপিস। এরপরে আপনারা যেটা দেখতে পারবেন যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে
পোর্ট্রেট হচ্ছে আপনার লম্বালম্বি আপনার কাগজ, আর ল্যান্ডস্কেপ হচ্ছে একটু পাতালে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেপার সাইজ, আপনার কোন পেপার সাইজে প্রিন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা সাধারণত A4 সাইজে প্রিন্ট করি, আমরা A4 সাইজে দিলে দেখেন যে একটু পরিবর্তন হয়ে গেল, আর ছিল যে লেটার সাইজ, তখন লেটার সাইজে দিলে একটু পরিবর্তন হয়ে গেল। এই পেজ সেটআপ সম্পর্কে আমরা বিস্তারিত আরও সামনে জানব। এরপরে এখান থেকে আমাদের পেজের মার্জিনটা কীরকম হবে, নর্মাল হবে নাকি ন্যারো হবে, আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করতে পারবো। নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 পেজ পার শিট, অর্থাৎ এক পেজে আপনার একটি শিটই কী হবে, প্রিন্ট হবে। এরপরে যদি আমরা দেই 2 পেজেস পার শিট, তাহলে দেখেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই পেজগুলো রয়েছে একটা পেজের মধ্যে 2টা পেজ কী হবে, প্রিন্ট হবে। এভাবে যদি আমরা পেজ সংখ্যা বাড়িয়ে দেই দেখেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু 4টা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে একটা পেজ, এই পেজেই কিন্তু মনে করেন যে এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এভাবে একবারে একটা পেজেই 4টা পেজ প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্টের কাজ মোটামুটি সব দেখে নিলাম। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা মেসেজ করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি শেয়ার, আপনার এই ফাইলটি ইমেইল বা বিভিন্ন অনলাইন মাধ্যমে খুব সহজে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব এক্সপোর্ট থেকে আমরা কি করতে পারি, আমাদের ফাইলটি PDF আকারে সেভ করে নিতে পারি। এক্সপোর্টে আমরা প্রথমে যেটা দেখব যে বুকমার্কস, চলুন আমরা দেখে নিই। বুকমার্কস কি, মনে করেন যে আমার এই প্যারাগ্রাফের একটা টাইটেল দিলাম ক্লাস 1, এটা এখন হেডিং আকারে সেভ করে নিলাম, হেডিং 1। এই ক্লাস 2 এটা দিলাম হেডিং। এগুলা হচ্ছে বুকমার্কস হেডিং স্টাইল। চলুন আমরা এটা কিভাবে PDF করার সময় দেখে নেব বা এক্সপোর্ট টু PDF করার সময় দেখে নেব, এখন আমরা সেটা দেখব। এক্সপোর্টে আসলাম, আসার পরে আমরা যখন এই ক্রিয়েট PDF-এ দিব, দেওয়ার পরে দেখেন আমরা এখানে PDF হচ্ছে ঠিকই, কিন্তু এই যে অপশনে যাওয়ার পরে আমরা এই যে দেখেন আপনাদের কম্পিউটারে কিন্তু এখানে টিকমার্ক দেওয়া থাকবে না, আমরা এখানে দেখে নেব এই যে ক্রিয়েট বুকমার্কস ইউজিং, এখানে চাপ দিলে আপনার হেডিংটি সঠিকভাবে ব্যবহার হবে। কিন্তু আপনি যদি এখানে টিকমার্ক না দেন তাহলে আপনার হেডিংটি সঠিকভাবে ব্যবহার নাও হতে পারে। তারপর আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা পাবলিশ করলেই আমাদের PDF হয়ে যাবে। দেখেন আমরা যদি এখন এখান থেকে PDF-এ আসার পরে এই যে কর্নারে এখান থেকে বুকমার্কসের ব্যবহার করতে চাই, আমরা এখানে যাব, যার পর আমরা ক্লাস 1 দেখতে চাই, ক্লাস 1 দেখতে পাচ্ছি, ক্লাস 2 দেখতে চাই, ক্লাস 2 সরাসরি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা ক্লাস 1 এবং ক্লাস 2-তে সরাসরি দেখতে পাচ্ছি। আপনার ফাইলটি যদি অনেক বড় হয়ে থাকে তখন আপনার এটা খুব কাজে লাগবে। এরপরে মনে করেন যে আপনার ক্লাস 1 পড়া শেষ হয়ে গেছে, আপনি এই যে অ্যারো চিহ্নতে চাপ দিলেই আপনার ক্লাস 1টি হাইড হয়ে গেল, আপনি তখন সরাসরি ক্লাস 2 পড়াগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে বুকমার্কস হেডিংয়ের কাজ, বা PDF করার সময় আপনারা এইভাবেই অবশ্যই ব্যবহার করবেন। এরপরে আমরা যেটা দেখব হাইপার লিঙ্ক, অর্থাৎ আপনি কোনো ওয়ার্ডে আপনার কোনো ওয়েবসাইট বা আপনার কোনো লিঙ্ক দিবেন, তাহলে আপনার এভাবে মাউস দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউসের ডান পাশে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখেন যে লিঙ্কে এই যে অ্যাড্রেসে আপনি যদি লেখেন যে www.google.com, লেখার পরে ওকে করলেন, দেখেন যে এটা একটু নীল হয়ে গেল, অর্থাৎ এখানে লিঙ্কটি কী হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। আপনি এখান থেকে আন্ডারলাইনটা রিমুভ করে দিবেন, দেওয়ার পরে যদি সেভ দেন, সেভ দেওয়ার পরে যদি PDF করেন, এই রাহিমের জায়গায় কিন্তু আপনি যদি এখন ক্লিক করেন তাহলে সরাসরি google.com-এ চলে গেল, কারণ আপনি কি করেছিলেন, রাহিমের জায়গায় আপনি হাইপার লিঙ্কটি সিলেক্ট করেছিলেন। এরপরে আমরা যেটা দেখব যে PDF কোয়ালিটি বা অপটিমাইজ। PDF কোয়ালিটি কি, আমরা যদি এক্সপোর্টে আসি, আসার পর যদি PDF করি, এই যে দেখেন অপটিমাইজ ফর, এই অপটিমাইজ ফর থেকে সাধারণত স্ট্যান্ডার্ডে টিকমার্ক দেওয়াই থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা মিনিমাম সাইজেও টিকমার্ক দেওয়া দেখতে পারি, কিন্তু আপনারা সবসময় স্ট্যান্ডার্ডে টিকমার্ক দিয়ে রাখবেন। এটার কাজ হচ্ছে আপনার ফাইলে যদি কোনো ছবি থাকে বা কোনো বড় ডকুমেন্ট থাকে, তখন যদি আপনি স্ট্যান্ডার্ড ফরম্যাটে
টিকমার্ক দিয়ে আপনার ফাইলটি সেভ করে নেন বা পিডিএফ করে নেন, তাহলে কী হবে, আপনার ছবির রেজুলেশন কম হবে না বা আপনার লেখা ফেটে ফেটে যাবে না। কিন্তু আপনি যদি মিনিমাম সাইজ দিয়ে করেন তাহলে আপনার লেখা তারপরে আপনার ছবির রেজুলেশন একটু কম হতে পারে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ফাইলে যদি আপনি কোনো ডকুমেন্ট সেভ করেন বা পিডিএফ করেন তখন কি হবে, তখন হবে ফাইলটির সাইজ যদি হয় 1 MB, তাহলে মিনিমাম সাইজে দেওয়ার কারণে আপনার ফাইলটির সাইজ হতে পারে 10 কিলোবাইট। এটাই হচ্ছে এর পার্থক্য। এরপরে আমরা যদি ক্লোজে চাপ দিই তাহলে আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমরা যাব এখন অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে ট্রাস্ট সেন্টার কি, অর্থাৎ আপনার কোনো ডকুমেন্ট আপনাকে যদি কেউ কোনো ডকুমেন্ট পাঠায় সেটা কি আসলে ট্রাস্ট করা যায় কি না, বা তার জন্য আমরা যখন মাইক্রোসফটে ওপেন করব বিভিন্ন মেসেজ দিবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে, সেটা আমরা এখন দেখে নেব। ট্রাস্ট সেন্টার আসার পরে এই যে ট্রাস্ট সেন্টার সেটিং, এখানে আপনি এই যে ম্যাক্রো সেটিং থেকে অবশ্যই ডিসেবল অল ম্যাক্রোস উইথ নোটিফিকেশন এটা দিয়ে রাখবেন। এরপরে মেসেজ বার থেকে আপনি শো দ্য মেসেজ বার ইন অল অ্যাপ্লিকেশনস হোয়েন অ্যাক্টিভ এটা দিয়ে রাখবেন। এরপরে এখান থেকে দিয়ে ওকে দিয়ে রাখবেন। এই ছিল মোটামুটি আমাদের ফাইল মেনু বা ব্যাক স্টেজ ভিউয়ের কাজ। এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু বিস্তারিত জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।